তো আমি আমাদের যে ব্যর্থতা, প্রথম কথা হলো যে বিডিআর এর যে হত্যাকাণ্ড হয়েছে সেটা আহ, তো জঘন্য একটা হত্যাকাণ্ড, কোনো সন্দেহ নাই। এবং এখানে ইনকোয়ারিতে বেরিয়ে এসেছে যে কোন সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ এটার প্ল্যানিং এ ছিল। আমি সবকিছু বাদ দিয়ে আমি বলবো যে আমি একটা মিলিটারি অফিসার হিসেবে আই কনসিডার ইট টু বি এ সিভিয়ার মিলিটারি ফেইলার। এটা কেন? বিকজ একটা ইনফেন্ট্রি ব্রিগেড উইথ অল ইটস ফায়ার পাওয়ার, তাকে ডিপ্লয় করা হয়েছে। এমনি মুখে মুখে কোনো ব্রিগেড ডিপ্লয় হয় না সেনাবাহিনীতে। সেনাবাহিনীতে অর্ডার ছাড়া কোনো ডিপ্লয়মেন্ট হয় না, এবং অর্ডার ছাড়া ব্রিগেডের হাকিমও যায় নাই। যদি তাই যেত তাহলে সে তার নিজের ইচ্ছাইতেও যেতে পারে না, তাকে না কেউ আদেশ দিয়েছে। যদি সে আদেশ পেয়ে থাকে সেটা সে সেনা সদর থেকেই পেয়েছে, এবং সেই আদেশে তাকে মিশন দেওয়া হয়েছিল। মিশনটা খুব পরিষ্কার ছিল, সেটা হলো সেনাবাহিনীর অফিসারদেরকে উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা। এটার জন্য আমি মনে করি যে ফিল্ড কমান্ডার একজন যখন ডিপ্লয়মেন্টে চলে গেল, তার রেকগনাইজেন্স স্টেজেই যদি সে শত্রু পক্ষ থেকে কোনো গুলিবিদ্ধ হয়ে থাকে, তার একজন সৈনিক গুলিবিদ্ধ হয়েছিল, এরপরে ব্রিগেডিয়ার জেনারেল হাকিম, আমার কমন সেন্সে বলে, এরপরে আর কোনো অর্ডারের প্রয়োজন নাই। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে, আমি যখন বুঝতে পারছি যে আমাকে এখানে এতজন অফিসার আটকে আছে, এবং উনি নিজেও অনেক 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 টেলিফোন রিসিভ করেছেন, কারণ ভিতরে থেকে অফিসাররা যখন চিৎকার চেঁচামেচি করছিল বা তারা যখন কাকুতি মিনতি করছিল তোমরা পাঠাও, আমরা কিন্তু অলরেডি তাদেরকে বলেছি যে ব্রিগেড 46 ব্রিগেড চলে গেছে, এবং 46 ব্রিগেড যে গেছে, প্রত্যেকটা মানুষ গেছে, এটাকে আমি কাউন্ট করেছি জাহাঙ্গীর গেটে দাঁড়িয়ে থেকে। আমার একজন স্টাফ অফিসার দাঁড়িয়ে থেকে কাউন্ট করেছে। সেনাপ্রধান জেনারেল মইনুল আহমেদ চেষ্টা করেছিল আমাকে বলার যে আসলে তো আমরা প্রস্তুত ছিলাম না। একদিন উনি কথায় কথায় বলছিলেন আমরা তো আসলে কিছু করতে পারতাম না। আমি বলেছি স্যার আমরা অনেক আগে প্রস্তুত ছিলাম, এবং বাই 10:40 উই ওয়ার ইন দ্য। হ্যাঁ, তুমি কিভাবে বলো এটা? কারণ আমি তো তার মিলিটারি ডাইরেক্টর মিলিটারি অপারেশন। আমি বললাম স্যার আই হ্যাভ দ্য নোট অফ এভরি কন্টিজেন্ট দ্যাট হ্যাজ পাসড জাহাঙ্গীর গেট। উনি আমাকে বলতেছেন এটা কাউকে বলো না। তার মানে উনি উনার যে অপরাধটা উনি ঢাকার চেষ্টা করছে। হ্যাঁ, আমি ওই ডকুমেন্ট আমি 15 বছর আমার ব্রিফ কেসে ক্যারি করেছি। এরকম একটা কমিশন যদি আসে তাহলে সেই কমিশন পাবে এই ডকুমেন্ট। এবং আমি শুধু তাই না, এর পরের যে ডেভেলপমেন্টগুলি, কে মিলিটারি অপারেশন না হওয়ার জন্য দেয়ালের মতো বাধা হয়ে দাঁড়িয়েছে, আমরা তাদেরকেও আইডেন্টিফাই করেছি ওই তখনই। এবং অফিসাররা যখন খেপে গেল, তখন আবার কারা কারা এই সমস্ত অফিসারকে নাম নোট করে করে তৎক্ষণাৎ চাকরি থেকে বিদায় দিয়েছে সেটাও দেখেছি। তো সুতরাং এগুলি তখন, এবং এগুলি দেখেছি বলেই, এত কিছু জানি বলে আমিও আমার চাকরি শেষ করতে পারি নাই। কারণ তার আগেই আমি ওখান থেকে 5 মাসের মধ্যে ডাইরেক্টর মিলিটারি অপারেশন থেকে সরে গেছি। এরপর আরো ব্যাপার ছিল, এরপরে আমাদের যে ডিজিএফআই এর প্রধান ছিলেন উনি এটার মধ্যে কমপ্লিটলি ইনভলভ ছিলেন, এবং উনি ছিলেন ইনভলভ শুধু না, উনি ছিলেন ফ্যাসিলিটেটর, এবং ওনার সাথে ওনার পছন্দের যে মানুষগুলি ছিল তারাও ছিল ফ্যাসিলিটেটর। এবং এটা আমরা নিজে চোখে দেখেছি। ভারতীয় সেনাবাহিনী সীমান্তের ওপারে জড়ো হচ্ছিল, সেই ব্যাপারটা আমরা খবর পেয়েছিলাম। এটা ডিজিএফআই প্রধান জানান নাই, এবং এই জিনিসটা ডিজিএফআই প্রধানকে কেন বলা হলো যে আপনি কেন আমাদেরকে এই গোয়েন্দা তথ্য সময় মতো দেন নাই, এই জন্য জেনারেল সিনা ইবনে জামালিকে বের হয়ে যেতে হয়েছে। তাকে এই ঘটনা হওয়ার 48 ঘন্টার মধ্যে তাকে পোস্টিং করে দেওয়া হয়েছে। তো সুতরাং আমি এই সমস্ত অনেক কিছুই দেখেছি। এখন প্রশ্ন হচ্ছে যে এইটা হলো, আমি বলবো যে রাজনৈতিক নেতৃবৃন্দ যে প্ল্যানিং করেছিল, আমাদের গোয়েন্দা সংস্থা যখন তাদের সহযোগী ভূমিকায় থাকে, আমরা কোনোদিন এই সমস্ত যুদ্ধে জিততে পারবো না। কারণ আমরা যে সমস্ত গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে আমাদের শত্রুকে আইডেন্টিফাই করব, সেই গোয়েন্দা সংস্থাই যদি আমার শত্রুর সঙ্গে মিলে আমাকে তোমাকে মারার প্ল্যান করে, তাহলে এই দল বা ওই রাজনৈতিক দলের সদস্যরা তারা বাংলাদেশের সেনাবাহিনী
এবং বাংলাদেশের কোনো বাহিনীর বন্ধু হতে পারে না। আমি এখন চাকরিরতদেরকেও বলছি যে মনে রাখবেন যে কর্নেল কুদরতে এলাহি রহমান শফিক, ওয়ান অফ দি মোস্ট ব্রিলিয়েন্ট অফিসার অফ আওয়ার আর্মি, উনি ছিলেন জেনারেল এরশাদের ভাগ্নে। জেনারেল এরশাদ ছিল আওয়ামী লীগের সহযোগী রাজনৈতিক দল যারা তাকে ক্ষমতায় এনেছে। এই দলের নিকটাত্মীয় কিন্তু মাপ পায় নাই, তাকেও কিন্তু জীবন দিতে হয়েছে। সুতরাং আওয়ামী লীগের হাতে সেনাবাহিনীর কোনো অফিসার, কোনো সৈনিক, আত্মীয় হোক আর যেই হোক, নিরাপদ না। এই জিনিসটা বোঝার জন্য বেশি দূর যাওয়ার দরকার নাই। এই বিডিআর হত্যাকাণ্ড দেখলেই, এবং আমরা 1981-র জিয়া হত্যাকাণ্ডকে দেখি, তাহলেই আমরা বোঝা যায়। এইখানে সৈনিক জিয়া হত্যাকাণ্ডের সময় মুক্তিযোদ্ধা অফিসারদেরকে বোঝানো হয়েছিল আমরা জিয়াউর রহমানকে অ্যারেস্ট করে নিয়ে এসে স্যারকে চাপ দিব। ওই যে যতজন এটা মিটিং করেছে তাদের মধ্যে একজনকে ফিক্স করছে, ইয়োর জব উইল বি টু ওপেন ফায়ার, বাকি সব পরে দেখা যাবে। সো হি ডিড হিজ জব। সিমিলারলি এই বিডিআর হত্যাকাণ্ডের সময় সৈনিকদেরকে বলা হয়েছিল, তোরাবালির বক্তব্যে আছে স্যার অফিসারদেরকে মারা যাবে না। শেখ সেলিম বলছে যে আপনি বুড়া মানুষ, আপনি বুঝবেন না, আপনার ছেলে লিটন আছে, ওরে পাঠান, ওরে আমরা বুঝাই দিব। তো তাদের কথা হলো যে ওই সৈনিকরাও, অনেক সৈনিক যারা ওখানে প্রথমে গিয়েছিল তারা ভাবছিল, এবং এই সমস্ত সৈনিক কিন্তু তারা স্টেটমেন্ট দিয়েছে যে স্যার আমরা কিন্তু আমরা স্যারদেরকে জিম্মি করার কথা ছিল। এই জিম্মি করার কথা ছিল বলে কিন্তু ওখানে তারা হত্যাকাণ্ডটা চালিয়েছে। তাদের ভিতরে 2-3 জনকে তারা ট্রেন করে রেখেছিল। এই যে আওয়ামী সন্ত্রাসী ছিল কিছু, তাদের কথাই ছিল তোমাদের কাজ হলো প্রথম 4-5টা ফেলে দেওয়া, তারপর দেখা যাবে। এরপরে কিন্তু যখন দেখছে 4-5টা পড়ে গেছে, জেনারেল শাকিল ব্রিগেডের বাড়িকে যখন মেরে ফেলছে, তারপরে কিন্তু তখন তারা ভাবছে আর তো এদের সাথদেরকে, এরা তো আমাদেরকে আইডেন্টিফাই করে ফেলবে। এরপরে ফেসটা চালু করেছে সে কমান্ডোরা, এবং এগুলি সব হলো আওয়ামী লীগ ফ্যাসিলিটেটর। আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দল যদি একটা দেশের বাহিনীকে এভাবে নিঃশেষ করার কাজে নামে, সেই আওয়ামী লীগকে কিভাবে আপনি বলতে পারেন তাদের রাজনীতি করার অধিকার আছে? এই আওয়ামী লীগের, আমি মনে করি ইমিডিয়েটলি আইনের কাছে যাওয়া উচিত, এই দুটো এভিডেন্স তুলে ধরে বলা উচিত যে এই পার্টিকে আজীবনের জন্য, এবং এর সহযোগী যারা আছে তারা সবাই বিচারের আওতায় আসবে, এবং এই পার্টিকে আজীবনের জন্য এই দেশে রাজনীতি করার জন্য নিষিদ্ধ, এবং যারা আওয়ামী